ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। কর্মী সংকটে গ্রিস, বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা বেকায়দায়। ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী, মোদিকে দেওয়া চিঠির উত্তর পাননি রবীন্দ্র। এবং সর্বশেষ জানাবো, বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে শিক্ষা সামগ্রী পেল ৩৫০ মেধাবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নববর্ষের প্রথম দিন রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগাতে হবে, নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার প্রসার, বিপণন, উৎপাদনের সহায়তা লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারীর কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারীর বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাঞ্চলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়। কর্মী সংকটে গ্রিস, বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা বেকায়দায়। ইউরোপ দেশ গ্রিসে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। গ্রিক শ্রমবাজারে শ্রমঘাটতি মেটাতে ৩ লাখ বিদেশি শ্রমিকদের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন সংশ্লিষ্টরা। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে নিয়োগকর্তারা বিদেশি শ্রমিকদের নিয়োগ দিতে বেগ পোহাচ্ছেন বলে জানিয়েছেন নিয়োগকারী সংস্থাগুলো। শুধু গ্রিক মালিকই নয়, কর্মীর অভাবে বেকায়দায় পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানার মালিকরাও। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ঢাকা এথেন্সের চুক্তি হলেও লক্ষণীয় কোনো অগ্রগতি নেই। বর্তমানে গ্রিসের পোশাক কারখানা শিল্পে একচেটিয়া বাজার ধরে রেখেছেন বাংলাদেশিরা। গার্মেন্টস খাতে ব্যাপক সুনামও রয়েছে বাংলাদেশিদের। ফলে অনেক উদ্যোক্তা এখন ঝুঁকছেন গার্মেন্টস ব্যবসায়। একটা সময় স্থানীয় ও আরবদের দখলে ছিল তৈরি পোশাক খাত। বাংলাদেশি সহ এশিয়ানরা কর্মচারী হিসেবে কাজ করতেন তাদের কারখানায়। নানা হয়রানির শিকারও হতেন। এরপর দিন বদলাতে শুরু করে। বাংলাদেশিরা ধীরে ধীরে গড়ে তোলেন পোশাক তৈরির কারখানা। সফলতা পাওয়ায় দিন দিন বাড়তে থাকে এর সংখ্যা। বর্তমানে এথেন্সে রয়েছে বাংলাদেশিদের ৪ শতাধিক তৈরি পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন ১০,০০০-এরও বেশি বাংলাদেশি। গ্রিসের বাংলাদেশি মালিকানাধীন কারখানাগুলোতে স্বদেশি মালিকদের অধীনে কাজ করে খুশি কর্মীরা। বর্তমানে গ্রিসের বাংলাদেশি পোশাক কারখানাগুলোতে ১০ থেকে ১২,০০০ কর্মীর ঘাটতি রয়েছে। বাংলাদেশ থেকে গার্মেন্টস খাতে কর্মী নেওয়ার সুযোগ মিললে গ্রিসে ব্যবসার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিসের সাধারণ সম্পাদক সফল গার্মেন্টস ব্যবসায়ী এইচ.এম. জাহিদ ইসলাম বলেন, আমাদের বাংলাদেশি মালিকদের ৪ শতাধিক গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় ১০,০০০-এর মতো বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমাদের ফ্যাক্টরিতে শুধু বাংলাদেশই নয়, গ্রিক, আলবেনিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের লোকজনও কাজ করে। গার্মেন্টস খাতে বাংলাদেশিদের ৯০% ব্যবসায়ীরাই এখন ভালো অবস্থানে রয়েছেন। ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী, মোদিকে দেওয়া চিঠির উত্তর পাননি রবীন্দ্র। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকছেন না। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে। তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মঙ্গলবার হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির মধ্যেই তিনি দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি, সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির ২ দিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র জানান,
চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি। গত 25 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ মামলা হয়। এরপর গত 27 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে। বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে শিক্ষা সামগ্রী পেল ৩৫০ মেধাবী। লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয় অতিথিরা। লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ। পৌর প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার 25টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 350 শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যাগ, বই, খাতা ও কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বছরের প্রথম দিন শুরু করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণের চেয়ে সুন্দর কি বা হতে পারত। বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে মোবাইল কিংবা টিকটকের সামগ্রী তুলে দিচ্ছি না, তাদের হাতে আমরা উন্নত মানুষ হওয়ার জন্য উপকরণ শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি। লক্ষ্মীপুর পৌরসভার এই আয়োজন আজ সারা দেশে উল্লেখযোগ্য হয়ে থাকবে।